কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর ডোজে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমার সাথে একজন মেল নার্স অর্ণবের কথা হয় এবং সে আমাকে তার জীবনে ঘটে যাওয়া সাংঘাতিক কিছু ঘটনা শেয়ার করে। ঘটনাটার সূত্রপাত ব্যাঙ্গালোর থেকে, যেটা আমাদের এই বারাসাত অবধি এক্সটেন্ড করেছে। ঘটনাটা একটা রক্ত পিশাচের। এছাড়াও এখানে 3টে মৃত্যু জড়িয়ে রয়েছে, 3টে মারাত্মক অস্বাভাবিক মৃত্যু। ইভেন মৃতদেহ গলে পচে যখন গন্ধ বেরোয়, সেই সময় যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি ঘটে, এই পুরো এলিমেন্ট এই ঘটনার মধ্যে রয়েছে। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে, তাহলে আমাকে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছেন এরকম হরর আপডেট পেতে। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু জানাতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অর্ণব, হ্যাঁ কৌস্তবদা, কেমন আছো ভাই? চলছে এখন মোটামুটি ভালোই। আচ্ছা, বিষয়টা হচ্ছে তুমি আমাকে এর মধ্যে একদিন ইমেল করেছিলে এবং তুমি আমাকে জানাও যে তুমি একজন বেসিক্যালি প্যারামেডিক্সে আছো, তাই তো? হ্যাঁ। ব্যাঙ্গালোরে তুমি যখন পড়াশোনা করতে যাও, সেখানে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারোনি। সেটার একটা পার্টিকুলার কারণ রয়েছে, যে কারণটা খুব একটা স্বাভাবিক নয়। কারণটাকে আমি প্যারানর্মাল বলতেই পারি। হসপিটালের মধ্যে বা পড়াশোনা করতে গিয়ে তোমার সাথে ব্যাঙ্গালোরে যা যা ঘটেছিল, ইভেন কলকাতাতে ফেরার পরেও যা যা ঘটেছিল, সেই সবটা তোমার থেকে জানতে চাই। কি ঘটেছিল অর্ণব, একটু শুরু থেকে শুরু করো তো। তার আগে বলা ভালো যে তুমি যে ব্যবস্থাটা করেছো এটা খুব দুর্ধর্ষ একটা ব্যবস্থা। আমি একদিন হঠাৎ করেই ইউটিউবে সার্চ করতে গিয়ে তোমার চ্যানেলটা খুঁজে পাই। আমার এখানে মনে হয়েছে যে আমি যা এক্সপিরিয়েন্স করেছি এগুলো এখানে বললে এখানকার মানুষজন হয়তো আমার সিচুয়েশনটা বুঝবে, হাসি ঠাট্টা করবে না অন্যান্যদের মতো। তো থ্যাংক ইউ দাদা এই সুযোগটা দেওয়ার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম ভাই। আমি যে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে ব্যাঙ্গালোরে বা কলকাতায় এসে ইভেনও, এটা যে খুব একদম মানে দুর্বিষহ ব্যাপার তা বলা যেতে পারে না, বাট খুবই ভয়ানক একটা ব্যাপার আমার সঙ্গে ঘটেছিল। আমি আস্তে আস্তে জানাবো সেগুলো সবই। তো আমি সাধারণত বীরভূমের তারাপীঠের ওদিকের ছেলে, ঠিক আছে? আচ্ছা। আমি 2021 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ব্যাঙ্গালোর যাই বিএসসি নার্সিং পড়াশোনা করার জন্য। তো কলেজটার আমি এখানে নাম বলছি না, আমি কলেজটার একটু ধারণা দিচ্ছি। কলেজটা এন শেপের, এল শেপ। আচ্ছা। এন ইংরেজি এন শেপের। আচ্ছা। স্মল লেটার এন। তো এন শেপের মধ্যে বাম দিকে পড়ছে রিসেপশন, তার উপরে দুটো কলেজ, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর হলো গার্লস কলেজ বা গার্লস হোস্টেল বলতে পারো। অ্যান্ড তার উপরে ফিফথ ফ্লোর একাডেমিক হল, সিক্স ফ্লোরে ডিন নিজে থাকতেন। আচ্ছা। আর সামনের দিকের বিল্ডিংটাতে কোনো বিল্ডিং এর নাম ছিল না এরকম আমাদের এখানকার মতো। তো সামনের দিকের বিল্ডিং এ নিচেরটা হলো রিসেপশন, হসপিটাল রিসেপশন। উপরের সবগুলো ফ্লোর হলো হসপিটাল আন্ডারে, ঠিক আছে? আর বেসমেন্টে মর্গ। বুঝতে পারছি। আর ডান দিকেরটার গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিন, অ্যান্ড দেন পুরোটাই বয়েজ হোস্টেল।
আচ্ছা আচ্ছা একদম মানে রাস্তার এপার এবং ওপার, মানে কোথাও আলাদাভাবে কিছু নেই। তো আমি যে হোস্টেলটাতে থাকতাম সেই হোস্টেলটা হচ্ছে স্পেশাল রুম, মানে আলাদাভাবে কোনো ওয়াশরুম জয়েন নেই, অ্যাটাচ ভিতরে। আচ্ছা আচ্ছা তো আমি প্রথমে আগে রুমের বর্ণনাটা দিই, তাহলে পুরো ঘটনাটার বোঝা যাবে। আমি থাকতাম 6th ফ্লোরে। তো 6th ফ্লোরে আমার রুমের দরজাটা খুললেই ডান দিকে পড়ে ওয়াশরুম, অ্যান্ড দেন তারপরে রুম। আচ্ছা এই রুম আর কোনো বর্ণনা মানে কোনো ব্যালকানি বা কিচ্ছু নেই। আর এমনকি জানো তো, আমাদের কলেজের যে বিল্ডিং গুলো থাকতো, বিল্ডিং এর উপরে জানলার উপরে তো একটা কার্নিস থাকে, হুম। সে কার্নিস গুলোও নেই। মানে খুব রিসেন্ট তৈরি হয়েছে তার মানে? হ্যাঁ, রিসেন্ট তৈরি, কোনো কার্নিস নেই। বা বিল্ডিং এর প্রত্যেকটা মানে ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর, যেটা আমরা একতলা বা দোতলা বলি, তার উপর একটা জয়েন্ট থাকে, সেখানেও তো একটা ছোট্ট কার্নিস থাকে, সেটাও নেই। আচ্ছা আচ্ছা একদমই কার্নিস নেই। তো মানে ওখানে দাঁড়ানোর বা বসার কোনো জায়গা বলতে গেলে কিচ্ছু নেই। আর একদম উপরে মানে আমাদের 7th ফ্লোরটা উপরে, ওখানে কাপড় জামা ধোয়ার জন্য নর্মাল সমস্ত ধরনের ব্যবস্থা করা রয়েছে, ওটাই ছাদ। তো আমি যেখানে আগে থাকতাম ব্যাঙ্গালোরের ওখানে, হুম। আমি গেছিলাম 18 জুলাই 2021, সেপ্টেম্বরের 3rd সেপ্টেম্বরে ঘটনা এটা। আচ্ছা 3rd সেপ্টেম্বরে আমরা আমাদের সঙ্গে সেরকম ভাবে কোনো ঘটনা ঘটেনি, বাট আমরা যখন 6th ফ্লোরে থাকতাম না, তখন ছাদের উপরে আমরা রাত্রিবেলা শুনতে পেতাম যে কেউ হয়তো লাফালাফি করছে, কোনো ছেলে, মানে খুব বড় ছেলে না, একদম বাচ্চা ছেলেরা যেমন খেলে না, দাপিয়ে সে, হ্যাঁ, তো লাফালাফি করছে, খেলা করছে, এরকম পায়ের জুতোর আওয়াজ, ওই বাচ্চা ছেলেরা যেগুলো একটা আওয়াজ করা জুতোগুলো পরতো না, ওই প্যাক প্যাক টাইপের, ওই রকম জুতোর আওয়াজ। তারপর হয়তো কেউ পিঠ থেকে বস্তা ফেললে যখন একটা আওয়াজ হয়, সেরকম ধরনের আওয়াজ উঠতো। তো আমরা এগুলো নিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলি যে এরকম কি হচ্ছে রাত্রিবেলা, এরকম ঘুম হচ্ছে না, কি প্রবলেম কিছু আছে নাকি কলেজে? তো হয়তো কলেজের কিছু চাপ বা কিছু ছিল, এই কারণে হয়তো তারা কিছু বলেনি। তারা এটুকুই বলেছিল যে উপরে রাত 12টার পরে যাওয়া নিষিদ্ধ, আর উপরে যাওয়া যায় না খুব একটা সহজে। যখন কাপড় জামা কাচতে যেত মানুষজন, তখনও দল বেঁধে যেত, মানে একা কেউ যেত না দিনের বেলাতে। তো আমরা সবাই, এবার আমাদের একটা গ্রুপ ছিল, ওই 12 জনের মতো একটা গ্রুপ, প্রত্যেক রুমে 2 জন করে থাকতাম, ঠিক আছে, 6th ফ্লোরে, হ্যাঁ, 2 জন করে থাকতাম। তো আমাদের একটা প্ল্যান হয় যে উপরে কি আছে সেটা আমরা দেখবো, রিভিল করতে গেছিলাম একটা বলতে গেলে। তো 5th সেপ্টেম্বর এমনিতেই একটা টিচার্স ডে। তো টিচার্স ডে কমপ্লিট হওয়ার পর একাডেমিক হলে টিচার্স ডে সেলিব্রেট হয়। তো আমরা স্যারকে বলি, স্যার আমাদের একটা, আমরা ছোটখাটো একটা ফিস্ট বা পিকনিকের মতো করতে চাই। তো ওনারা পারমিশন দেন, আর ওয়ার্ডেন 6th ফ্লোরেই থাকতেন। পারমিশন দিয়েছিলেন? হ্যাঁ, পারমিশন দিয়েছিলেন। এবার আমরা কোনো টাইম উল্লেখ করিনি, আর স্যাররা হয়তো ভেবেছিলেন রুমের মধ্যেই করবো বা এরকম কিছু, কিন্তু আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা ছাদে করার। যেহেতু রাত 12টার পর থেকে শুরু হতো আওয়াজগুলো, তো আমরা দেরি করেই স্টার্ট করেছিলাম, যেন আমাদের কমপ্লিট হতে হতে, সমস্ত কিছু হতে হতে 2টো অবধি বেজে যায়। আর ওই ঘটনাগুলো ঘটতো রাত 12টা থেকে 1টার মধ্যে। আচ্ছা আচ্ছা তো আমরা কি করলাম যে ওই সমস্ত কিছু কিনে আনতে আনতে দেরি হয়ে গিয়ে 10টা মতো বেজেই গেল। আমরা ভেবেছিলাম 8টা থেকে শুরু করবো, কিন্তু 10টা বেজেই গেল। তো আমরা উপরে ছাদে যাই, পিকনিক শুরু হয়। তো হঠাৎ করে জানো তো দাদা, মানে আমার তুলার আসে, তো মানে আমার একটা নেগেটিভিটি ফিল হয়, মানে কিছুক্ষণ কেউ থাকলে বা কেউ পিছনে দেখলে, এরকম কিছু মনে হয় যেন কিছু একটা নেগেটিভিটি এনার্জি বা কিছু একটা আছে। মানে তুমি জীবিত মানুষের কথা বলছো না মৃত মানুষের কথা বলছো? মৃত মানুষের কথা বলছি। আচ্ছা। তো মানে একটা নেগেটিভিটি ফিল হতো অল টাইম। তো যদি কোনো সেই জায়গাটা যদি খারাপ হতো মেনলি, মনে হতো, হ্যাঁ, সেটা ফিল করতে পারতাম।
যেহেতু হালকা রাশি বলে মনে হয়। না, হালকা রাশি ভারী রাশির ব্যাপারটা ঠিক না, অন্য অনেক কনসেপ্ট আছে। যাই হোক, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমি ওখানে যাই, আম, গল্প করছি সবাই মিলে গোল একটা বৈঠক টেবিলের মতো। তো আমাদের সবার প্ল্যান হচ্ছে যে রাত 12টার পরে আমরা সবাই একসঙ্গে থাকবো আর কি হচ্ছে ওটা দেখবো। হুম ঠিক আছে, তো আমার কেন জানি মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে লক্ষ্য করছে, জানো তো। হুম 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 আর ছাদের উপরে যদি ঘেরা দেওয়া থাকে তাহলে কেমন হয়, বড় জোর কোমর অবধি বা বুক অবধি থাকে ম্যাক্সিমাম বলতে গেলে। কিন্তু ওই ঘেরাটা না একদম উঁচু, মানে যেমন একটা একতলা বিল্ডিং উপরে যদি ছাদ না থাকে যেমন হয় দেখতে, হুম এরকম ধরনের অতটা বড় উঁচু দেওয়া বিল্ডিং, মানে দেওয়াল তোলা আছে। হুম তো এবার আমার মনে হচ্ছে কেউ যেন ওয়ালের উপরে বসে আমাকে কেউ যেন লক্ষ্য করছে। হুম 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 আমি সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকিয়েছি কি আছে। তো আমার মনে হলো যেন ওখানে কিছু একটা বসে আছে। তো আমি ভাবলাম যে রাত্রিবেলা হয়তো পাখি বা পেঁচা পেঁচা হবে কিছু। তো আমি ওখানে দেখতে গেছি যেন একাই, ওখান থেকে উঠে বলেছে আমি একটু আসছি বলে আমি দেখতে গেছি। তো আমি ওখানে দেখতে যাওয়ার সময় আমার কেন জানি গা ছমছম করছিল পুরো। আমার মনে হচ্ছিল, আমি এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার মনে হচ্ছে ওই জায়গাটাতে কেউ একজন যেন বসেছিল এবং আমাকে হাত বাড়িয়ে ডাকছিল এদিকে আয় বলে। আমাকে নাকি পিছন পিছন দিকে, মানে আমার বন্ধুরা নাকি অনেক ডেকেছে, আমি শুনতে পাইনি। বা আমাকে কাছে এসে যখন বলেছে, ধাক্কা দিয়ে বলেছে যে এই তুই কোথায় যাচ্ছিস, তখন বলেছি ও কি বলছিলি কিছু, বলছি তোকে কখন থেকে ডাকছি আমি, আমি কিন্তু এগুলো শুনতে পাইনি একটাও। আর ছাদটা এমন বিশাল কিছু বড় না যে ওরা দূর থেকে বললে আমি শুনতে পাবো না। বাট খুব কাছে বড় কেউ ডাকছে তোমাকে আমাকে কেউ ডাকছে ওই কলেজ হোস্টেলের ছাদেই? ছাদে। আচ্ছা। তো আমি আস্তে আস্তে ওদের কাছে যাই, হুম আমি বলি যে ভাই আমার যেন কেমন মনে হচ্ছে, চল তাড়াতাড়ি খেয়ে নিচে যাই। ওরাও ওরাও যে কিছু কিছু ফিল করছে সেটা কিন্তু কেউ কাউকে কিছু বলছে না, ঠিক আছে, হাসি ঠাট্টা হবে বলে। হুম হুম হয়তো ভাবছে আমার সঙ্গে হচ্ছে ওদের সঙ্গে হচ্ছে না এই জিনিসগুলো, বাট হচ্ছে সবার সাথেই। হচ্ছে সবার সাথেই। তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচে চলে যাই, আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে মোটামুটি 3:30 মতো বেজে যায় রাত। আমরা এসে ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রিবেলা আর কিচ্ছু হয়নি। পরের দিন আমরা আমাদের কলেজে গেলাম, কলেজে আমাদেরকে বলা হলো যে এক্সাম হবে একটা ছোট। হুম তো আমাদের হাতে 4 দিন মতো টাইম। 4 দিন মতো টাইম আছে, তাই তো? হ্যাঁ, 4 দিন পরে এক্সাম হবে। তো এবার আমাদের রুমটা ছিল মানে সিঁড়ি দিয়ে উপরে উঠেই নয়, সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম লাস্ট দিকে। আর ওই রুমের নিচটাতেই একটা পুকুর ছিল, ঠিক আছে, আর পুকুরের চারপাশে আম গাছ জাম গাছ এরকম দিয়ে ঘেরা একটা আচ্ছা। পার্ক মতো বলতে হুম, গেলে। হুম, হুম, তো আর আমাদের এই জানলাগুলো না ওগুলো স্লাইড, ওই কাঁচের জানলা, ঠিক আছে, মানে খোলা যেত, স্লাইড, গ্রিল দেওয়া স্লাইড। তো আমরা সেদিন ওখানে গিয়ে আমাদের একটা ইয়ে থাকতো যে আমরা কলেজ থেকে ফিরতাম, ফিরে ঘুমিয়ে যেতাম, রাত্রিবেলা পড়তে বসতাম সবাই মিলে, 12 জন বন্ধু মিলে একটা রুমে। তো এবার সেদিন আমরা সবাই মিলে গোল টেবিল বৈঠকের মতো করে বসে পড়তে বসেছি, ঠিক আছে। হঠাৎ করে রাত্রিবেলা যদি কাকের আওয়াজ শুনতে পাও তোমার কেমন লাগবে, ঠিক রাত 1টা 2টোর দিকে 1টা 2টোর সময় কাকের আওয়াজ? কাকের আওয়াজ প্রচন্ড, মানে 1টা 2টো কাক না, প্রায় 15-16টা কাক যদি একসঙ্গে ডাকে কেমন লাগবে। ওই উইয়ার্ড ব্যাপারটা, এটা শুনেছিলাম একদমই আমরা। তাই, আমরা শুনেছিলাম সবাই, আমি একা না। তো আমরা সবাই মিলে সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখি যে হয়তো কিছু আছে কিনা। তো আমরা স্লাইডের জানলাটা খুলি, হুম ঠিক আছে। তো জানলায় জানো তো আমাদের ওই জানলায় ওই যদি বড় বড় গ্রিল দেওয়া থাকে, তো গ্রিলে তো আর কি থাকবে, কিন্তু গ্রিলে জানো তো সবসময় না লাল রঙের মতো একটা কিছু ইয়ে দিয়ে, মানে ওই যেমন গাড়িতে বা স্টিয়ারিং হিলে হুম, যেমন হুম, বাঁধা থাকে না, ওরকম বাঁধা আছে অনেকগুলো, 1টা 2টো না। আচ্ছা। তো
আমরা খুলেছি দরজাটা, দরজা খুলে দেখছি নিচের দিকে স্পষ্ট পূর্ণিমার চাঁদ রয়েছে, দেখতে পাচ্ছি দূরে, অনেক দূরে স্ট্রিট লাইট। হুম, হুম, আর আমাদেরটা ঠিক মানে একটু বাইরের দিকে কলেজটা, মানে মেইন সিটিতে নয়। তো আমরা দেখছি নিচের দিকে সবাই মিলে যে একটা বাচ্চা ছেলে বলতে পারো, একটা অবয়ব টাইপের, মানে পা দেখা যাচ্ছে না, বাট উঁচু থেকে দেখছি তো মাথাটা দেখা যাচ্ছে। হুম, হুম। তো কিছু প্রত্যেকটা গাছ পেরোচ্ছে, মনে হচ্ছে যেন আস্তে আস্তে অবয়বটা বড় হচ্ছে। বড় হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে হয়তো প্রথমটাতে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, তারপর মনে হলো সে পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে পরের কাজটা। হুম, হুম, হুম। তো ও ওই গোটা পাকটা যখন ঘুরছিল না, ও আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু সে বড়টা অস্বাভাবিক, হতে পারে না। মানে প্রথমে ছিল হয়তো 1 ফুট, তারপর 2 ফুট, তারপর 3 ফুট, তারপর 5 ফুট, তারপর 6 ফুট, এইভাবে উপরে উঠছে। তো যখন আবার যেখান থেকে শুরু করেছিল সেই জায়গাটাতে যখন এলো, তখন দেখলাম আর কেউ নেই। ওখানে যে কিছু একটা ছিল যেটা হাঁটছিল, সেটা আর নেই। হুম, হুম, হুম। আমরা তো দেখে অবাক, আমরা ভয়ও পেয়েছি যে কি জিনিস দেখলাম এটা, হঠাৎ করে এরকম একটা জিনিস। সবার মনের মধ্যে একটা ভয় হুম, যে এটা কি দেখলাম। সেদিন আমরা জানলা দরজা অফ করে দিই, সবাই মিলে এক ঘরেই শুয়েছিলাম, 12 জন ওই ছোট্ট রুমটাতে, ভয়ের কারণে। তো পরের দিন সকালবেলায় আমরা সিনিয়র কলেজের স্যার দিকে জিজ্ঞাসা করি যে স্যার এরকম এরকম হয়েছে, আমাদের খুব ভয় লাগছে, আমরা রুম চেঞ্জ করব। ওকে, ওকে। এবার 6,000 ছেলে এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে ওইবারে। তো হোস্টেল পুরো ফুল, আর জায়গা নেই যে অন্য রুমে আমরা শিফট করব, আর কোনো রুম নেই। তো স্যার বললেন কিচ্ছু হবে না, যে ওই জানলাটা তোমাদেরকে খুলতে কে বলেছে, জানলাটা তো চেন দিয়ে লাগানো ছিল, তোমরা খুললে কেন? তালা দেওয়া ছিল না, জানলাটা কিন্তু চেন দিয়ে বাঁধা ছিল বলতে গেলে। ওই ইয়েগুলো হয় তো, ওই জানলা খোলার যে হাতলগুলো হয়, হুম। ওইটার সঙ্গে গ্রিল দিয়ে চেন দিয়ে আটকানো ছিল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু কোনো তালা দেওয়া ছিল না। তো আর ওই চেনের মধ্যে না নানান ধরনের ওই হলুদ টাইপের জিনিস এরকম কিছু লাগানো ছিল। তো বললো ওই চেনটা আবার লাগাতে হবে। তো তারপর আমরা যখন হয়তো কলেজে ছিলাম তখন আবার হয়তো চেনটা লাগানো হয়েছে, আমরা গিয়ে দেখি চেন লাগানো অবস্থাতে। তো আমরা সেদিন রাত্রিবেলা আছি 2 জন, আমি আমার রুমমেট। এবার বিছানাগুলো কেমন, যে উপরে বিছানা বা নিচে বিছানা, লোয়ার বাথ এর আপার বাথ বলে এরকম কিছু নেই, নর্মাল বেড দুটো। জানলাটা মাঝখানে, জানলার ডান দিকে আমার বেড, বাম দিকে ওর বেড, মাঝখানে ফাঁকা যেখানে আমরা বসে পড়াশোনা করতাম। তো সেদিন আমাদের কথা হচ্ছে 2 জনের মধ্যে যে রাত তখন ঠিক ওই 11টা 11:30 এরকম, লাঞ্চ ডিনার করে আমরা ফিরেছি। বললো যে ভাই 3 দিন পর তো এক্সাম, চল একটু গেম খেলে নি, তারপরে তখন পড়াশোনা শুরু করবো। বললাম ঠিক আছে। তো আমরা যে এই কদিন ধরে আছি 18 জুলাই থেকে, এতদিন অবধি জানো তো কোনো দিন হুম। কারেন্ট যেত না, আর যদিও যেত তাহলে নিচ থেকে জেনারেটর অন করা হতো সঙ্গে সঙ্গে, আচ্ছা, মানে কোনো সময় অন্ধকার থাকতে দিত না রুম। হুম, হুম, এবার আমরা বসে পড়ছি, হঠাৎ করে দেখলাম জানো তো, ওই যদি ধরো কাঁচের কোনো গ্লাস হয়, যদি পড়ে যায় উপর থেকে তুমি যদি ফেলো, কেমন একটা ঝনঝন করে একটা আওয়াজ ওঠে না? হুম। কাঁচের কোনো গ্লাস যদি তুমি পড়ে গিয়ে ভেঙে যায় কেমন একটা আওয়াজ হয় না, ঠিক সেরকম একটা আওয়াজ। কিন্তু জানো তো আমরা কোনো কাঁচের গ্লাসই রাখিনি, সব স্টিলের। ওকে, তো ওকে। ওই রকম একটা আওয়াজ হয়, লাইনটা সেট করে কেটে যায়, অন্ধকার পুরো রুম। আমরা বললাম কি হলো ব্যাপারটা তো বুঝলাম না, কিন্তু আমরা গেম খেলছি। হঠাৎ করে মনে হলো আমার পিছনে, হুম, আমার পিঠের পিছনটাতে, আমি ইয়েতে বসে আছি বা বেডে বসে আছি, হুম। পিছনে মনে হলো কেউ যেন আমার পিঠে আঁচড় কাটছে, সুড়সুড়ি দেওয়ার মতো। ঠিক আছে, হুম, হুম, হুম। আমি রুমমেটকে, সামনে আমার রুমমেট বসে, সামনে আমি রুমমেটকে বলেছি ভাই। ও আমার দিকে তাকিয়েছে, ও বলছে কি হয়েছে? বললাম
কিছু একটা পিছনে আছে। বলছে কি আছে পিছনে? কেউ নেই তো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে গিয়ে ধরেছি জড়িয়ে, ভাই কিছু একটা আছে ভাই, আমাকে পিছনে কেউ যেন একটা হাত দিল। বলছে না কিচ্ছু নেই, তুই ভুল ভাল ভাবছিস, হ্যান ত্যান এরকম। আমরা এরকম কথা বলতে বলতেই যদি ধরো কোনো বাচ্চা ছেলে বা কোনো বড় মানে বয়সটা অতটা ডিফারেন্স বা ম্যাটার ওখানে করেনি বলতে গেলে, কাঁচের জানলার উপরে কেউ যদি ধরো ওই অন্ধকার বা এরকম হলে দেখবে অনেকে হাত দিয়ে মুখটা ঠেলে ভিতর দিকে দেখার চেষ্টা করে কিছু আছে দেখতে পাচ্ছে কিনা, এরকম একটা, জানো তো, হুম 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 ওরকম করে কোন একটা মুখ দেখতে পাচ্ছি আমরা জানলাতে। কি বলছো, সিরিয়াসলি? হ্যাঁ, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন, আমি মনে পড়ছে আমার ওই পুরো বিভৎস রুমটার কথা। আমি দেখতে পাচ্ছি এরকম একটা মুখ, যে মুখটার মধ্যে চোখে কোনো চোখ নেই, চোখ কিছুই নেই, মানে কোটর বলতে পারো একটা, ঠিক আছে? আর নাকের এখান থেকে থুতনি অব্দি তো কিছু তো দেখা যাবে, কিছু নেই। ওই জায়গাটা যেন পুরোটাই যেন কেমন হচ্ছে, যেন খুবলে খুবলে খেয়ে নিয়েছে। হুম 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 আর হাত দেখা যাচ্ছে না, কিন্তু একদম চিপে লেগে আছে এই কেবল গালগুলো মনে হচ্ছে একদম ঠেলে কেউ হয়তো ধরে আছে মাথাটাকে পিছন দিক থেকে। হুম এরকম একটা জিনিস দেখার পরই আমরা জোরে চিৎকার দিই, দুজনেই চিৎকার দিয়ে সেন্সলেস। তো তারপরে হয়তো আমরা তারপরে যখন উঠি তখন দেখলাম আমরা হসপিটালের মধ্যে আছি, কলেজেরই হসপিটালে। তো আচ্ছা বললো, আচ্ছা। তারপর ওয়ার্ডেন বাকি ছেলেরা সবাই এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে যায়। তো তারপরে জানো তো, ওই তার পরের দিন থেকে উপরে জানো তো কোনো আওয়াজ হতো না, যা হতো নিচে হতো, 6th ফ্লোরটাতে হতো। ওকে ওকে ওকে। আমরা হসপিটালাইজ থেকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, পরের দিন আমরা রুমে আসি, ওই রুমটাতেই, রুম আমাদের কিন্তু চেঞ্জ হয়নি, হুম। আমরা রুমে আছি। এই যে তোমরা রুম চেঞ্জ করার কথা বলে সেটা করেনি? না, সেটা করেনি, কারণ রুম তো ফুল, দেবে কোথায়? আর হুম। দুজন রুম, মানে একটা রুমে দুজনের বেশি অ্যালাউ নেই কেউ, মানে আচ্ছা। দুজনই থাকতে পারবেন, বেড দুটোই, মাঝখানে একটা বেড দিলে আর জায়গা থাকবে না একদম। তো এবার আমরা ওই রুমেই আছি, আর আমাদের গেটটা যেটা না, মানে আমরা যে রুম থেকে বেরোচ্ছি যে গেট গুলো, হুম পুরো টিনের গেট ছিল পুরো। তো খোকলা টিনের গেটে যদি কেউ আওয়াজ করে বা কেউ ডাকে, কেমন একটা আওয়াজ হয় না, ঠং 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 করে, হুম কেউ নক করলে যেমন আওয়াজ হয়, ঠিক সেরকম। আর হ্যাঁ, কোনো রিদিমে আওয়াজ ছিল না সেদিন রাতে। ঠিক রাত 3টের পরে এই ঘটনাগুলো ঘটছে, সেদিন রাত্রিবেলা, যেদিন আমরা ছেড়েছি হসপিটাল থেকে, আমাদেরকে ছাড়া হয়েছে সেদিন রাত 3টের পরে ঠক 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 করে এরকম করে আওয়াজ, কোনো রিদিমে না, একবার 3বার, একবার 4বার, একবার 5বার, এইরকম ধরনের আওয়াজ। যখন আমরা প্রথমবারে ঠক ঠক আওয়াজ হলো, আমি দরজা খুললাম, দেখলাম কেউ আছে কিনা, কেউ নেই জানো তো, গোটা রুম ফাঁকা। আর রুমগুলো একটা গলির মধ্যে দিয়ে চারিদিকে রুম, যেমন ফ্ল্যাটে হয় বা কোনো একটা অ্যাপার্টমেন্টে হয়, ঠিক সেরকম ধরনের। আর মাঝখানে বড় সিলিং লাইট, কেউ নেই। আবার দরজা বন্ধ করলাম। পরের বার আর টোকা পড়লো না। পরের বার যদি কেউ জানলাতে বা হাত দিয়ে যদি কেউ জোরে জোরে ধাক্কা দেয়, কেমন আওয়াজ হবে, মনে হবে দরজা ভেঙে চলে আসবে, এতটা জোরে আওয়াজ। আবার আমরা দরজা খুলেছি, কি কোনো ছেলেরা আবার এরকম করছে না তো, কারণ জানো তো হ্যাঁ, ব্যাচেলার prank ফ্যাচেলার করে। জায়গাতে এই জিনিসগুলো হয় খুবই। হুম। তো হ্যাঁ, কে, কেউ নেই জানো তো, পুরো জায়গা ফাঁকা, নিস্তব্ধ একদম রাত্রিবেলা। আর ওই যে ইয়ে থেকে, মানে সিঁড়ির উপরে উঠে একটা সিলিং লাইট চলে আসছে, ওই আমাদের জায়গাটাতে এসে না, ওই যে একটা সিলিং লাইট আছে, ওখানকার দুটো সিলিং লাইট খারাপ, মানে ওই জায়গাটা প্রায় অন্ধকারই বলতে পারো, ঠিক হুম আছে? মানে ওই আবছা আলোগুলো আসে জাস্ট। তো বললাম যে কি হচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। আর আমাদের যে জানলাটা আমরা দেখেছিলাম, তারপর থেকে আমরা ওখানে ওই গামছা ফামছা এগুলো বা চাদর ফাদর গুলো টেনে রেখেছিলাম, যেন কিছু দেখতে না পাই আমরা। তো সেদিন হঠাৎ করে জানো তো চাদরটা খুলে পড়ে যায় নিচের দিকে, হুম হুম হুম। মানে জানলাটা কিন্তু এবার দেখা যাচ্ছে। আমরা দেখছি, এবার তুমি বলো, একটা আমাদের মনে করো রাত 3টের সময় কেউ ঠক ঠক করছে, অন্য রুমে ওই 3টের সময় কেউ ঠক ঠক করবে অন্য একই কোনো সময় দরজাতে? দুটো জায়গাতে। হ্যাঁ, যদি কেউ প্ল্যান হ্যাঁ। করে কোনো দুজন বন্ধু যে হুম, আমি এই সময় করব, সেটা নিশ্চয়
12টা মানে ওই 6টা রুমে হবে না, আমরা যে 12 জন থাকতাম 6টা রুমে, ওই 6টা রুমেই কিন্তু টোকা পড়ছে, অন্য কোনো রুমে কিন্তু টোকা পড়ছে তাহলে না। প্রত্যেকটা রুম থেকে একজন একজনকে বেরোতেই হতো। একজন একজন করে বেরোতেই হচ্ছে। আর কিন্তু সেটা এমন টাইমে নয় যে আমি যখন দরজা খুলছি সে তখন বেরোচ্ছে, হয়তো দেখছে কেউ হয়তো মজা করছে, তার পরের বারে বেরোচ্ছে, এরকম। কিন্তু সবার ঘরেই ওই একই জিনিস হয়েছে রাত্রিবেলা। আমরা পরের দিন আমরা কিন্তু কেউ জানি না এরকম কিছু হচ্ছে। তো আমাদেরকে পরের দিন জিজ্ঞেস করছে আমাদের একটা বন্ধুটার নাম বলছি না, বন্ধুটার নাম অন্য কিছু দিয়ে চালাচ্ছি, সুমন বলে। বললাম, সুমন আমাকে বলছে যে তোদের কালকে রাতে কি তোরা ঠকঠক করছিলি, ডাকছিলি আমাদেরকে? বললাম না তো। তখনই আমার মনে হয়েছে যে এদের সঙ্গে হয়েছে কিছু। আলাম রাত্রি 3টের সময়? বললো হ্যাঁ। বললাম যে ভাই আমাদের সঙ্গে হয়েছে। আমাকে কি মিথ্যা, আমাকে কিছু গরু মনে হচ্ছে মাথাতে? তুই জানলি করে তো আমাকে 3টের সময় ডাকছে। এবার ওরা বিশ্বাস করছে না যে ওটা আমরা করিনি, ঠিক আছে? ওরা ভাবছে হয়তো আমরাই ওকে হয়তো ভয় দেখানোর জন্য কিছু করছি বা এরকম কিছু, কারণ আমি যেহেতু 3টের সময় উল্লেখ করে দিয়েছি। এবার যখন সবাই বললো যে না আমাদেরকেও ডেকেছে, তখন ওদের সন্দেহ হয়ে গেছে যে সবাইকেও কেন ডাকতে যাবে রাত 3টের সময়। ওদের এত বড় ঘটনা ঘটলো, ও ডাকলো না, ও কালকে রাতে কেন ঠকঠক করে ডাকবো? তো আমাকে ফোন করেই ডাইরেক্ট ডাকলে পারতো, তাই না? বুঝতে পারছি। এবার সেই দিন রাত্রিবেলা কলেজ থেকে ফিরে আমরা এসে ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রিবেলা আবার ঠিক একই ওই কাঁচের গ্লাস ভাঙার মতো আওয়াজ, লাইনটা সেট করে কেটে গেল। আর সেদিন শুধু আমাদের একার যায়নি, সেদিন ওই 6টা রুমের লাইন গেছে, বাকি 6টা রুমের কিন্তু লাইন আছে, আমরা কিন্তু জানি না। করিডোর পুরো অন্ধকার, ওই যে পুরো লম্বা যে ইয়েটা হলটা যে যার পরে রুমগুলো পড়ছে সেটা কিন্তু পুরোটাই অন্ধকার। কিন্তু ওই বাকি 6টা ঘর, যে 6টা ঘরের ছেলেপিলে আমাদের সঙ্গে অ্যাড নয়, যারা উপরে ছাদে যায়নি, তাদের কিন্তু ভিতরে লাইট জ্বলছে। কিন্তু যারা যারা ছিল ওখানে তাদেরই লাইট চলে গেছে, সঙ্গে আমাদেরও। আমি দেখতে পাচ্ছি, আমরা শুয়ে আছি জানো তো, আমরা দেখতে পাচ্ছি যে ওই যে জানলা হয় না, ওই জানলার বাইরে কোন একটা ছায়া ঘোরাফেরা করছে। ছায়া ঘোরাফেরা করছে? হ্যাঁ, মানে একবার এই কোণা, একবার ওই কোণা, একবার এই কোণা, একবার ওই কোণা। আমরা ভাবছি রাত্রিবেলা, ঘুমের ঘড়ি বলছি, ভাই এখানে রাত্রিবেলা কে? আমরা দুজন মিলে গল্প করছি। তখন আমার রুমমেটের হঠাৎ করে মনে পড়েছে সে আগের দিনের কথা। ও আমাকে সঙ্গে সঙ্গে ডেকেছে, বেড থেকে বেরিয়ে এসে, ভাই সে কালকের মতো জিনিসটা না তো? আমারও তখন ভয় লেগে গেছে যে কি হচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে? কিন্তু ও কিন্তু একবার জানলা দিয়ে ঝাঁকার চেষ্টা করে, ও কিন্তু ঘুরছে রীতিমতো এ পাশ থেকে ও পাশ, ঠিক আছে? আমরা বুঝতে পারছি কোনো একটা কালো অবয়ব। সেদিন রাত্রিবেলা বিশ্বাস করবে না, আমরা দুজন খাট থেকে বেরিয়ে নিচে নেমে একদম কোণার দিকে দুজন মিলে বসে আছি, হাঁটু গেড়ে দুজন দুজনকে ধরে, যে এটা কি হচ্ছে। কেউ যেন মনে হচ্ছে যে আমার মুখটাকে হয়তো কেউ যদি পিছন থেকে চেপে ধরে না, কেমন লাগে? তুমি কথা বলতে পারবে না কিন্তু আওয়াজ হবে মুখ দিয়ে, এরকম একটা, মানে কেউ যেন জোর জবরদস্তি আমাকে টিপে ধরে আছে, সেটা আমাকে না, ওকেও, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে পিছনে ঘাড়ের দিকে, ঘাড়ের পাশে কেউ যেন হাত রাখছে একবার, কেউ যেন মনে হচ্ছে যদি জলের ফোঁটা ড্রপ গুলো যদি পড়ে না পিঠে, তাহলে কেমন লাগে, একটা কেমন একটা ওয়ার্ড ফিলিং হয় না, একটা সুরসুরানি, একটা আনক্যানি একটা ফিল। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক ওই রকম ধরনের ফিল হচ্ছে, গা পুরো ভারী ভারী লাগছে। আমি বুঝতে পারছি না, আমাদের কেবল এটাই মনে হচ্ছে যে বাইরে আছে, আমি যাকে দেখতে পাচ্ছি সে ভিতরে চলে না আসে। সে যদি ভিতরে চলে আসে তাহলে আমরা হয়তো আর বাঁচবো না, আমাদের শুধু এইটুকুই মনে হচ্ছে। কিন্তু পিছনেও যে কেউ একটা আছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমি আর চোখ খুলে, আমরা চোখ দুজনেই বন্ধ। তখন রাত্রিবেলা হঠাৎ করে দেখলাম ওয়ার্ডেন রুমে চলে এলো। কি জানি ওয়ার্ডেনের কি হলো, হঠাৎ করে রুমে চলে এলো। তোমরা এখানে কোনায় বসে কি করছো? লাইন ফ্যান কিন্তু তখন সব আছে। স্যার লাইন চলে গেছিল, ভয় লাগছিল বলে আমরা এরকম রুমের কোনার মধ্যে চলে এসেছি। ওয়ার্ডেন আমাদের কিন্তু কিছু বললেন না, ঠিক আছে? কিন্তু ওয়ার্ডেনের হয়তো সন্দেহ হয়েছিল কিছু একটা, যতদূর সম্ভব, কারণ একটা ঘটনা ঘটেছে তো এত বড়, হঠাৎ করে লাইন চলে গেছে। তো
এবার আমরা পরে আমাদেরকে বললো যে তোমাদেরকে এই রুমে থাকতে হবে না, তোমরা এখন বন্ধুদের রুমে শো। কেন বললো? এটা তো না বললেও পারতো। তার মানে নিশ্চয়ই রুমে কিছু আছে। তো আমরা ওদের ঘরে শুই, সুমনদের ঘরে। তো সুমন আমাকে বলছে যে তোদের কি লাইন চলে গেছিল এখনই? আমি যে হ্যাঁ, লাইট জ্বলছিল না, লাইট অন অফ হচ্ছিল না। বলছিল আমাদের লাইট ব্লিঙ্ক করছিল, আর প্রচন্ড ভাবে জানিস তো আমরা দুজন আছি, আমরা দেখতে পাচ্ছি আমার বেডের উপরে কেউ একজন যেন শুয়েছিল। তো আমরা পরের দিন যাই ইসকন টেম্পল। আমাদের মনে হয়েছে কিছু একটা আছে। তো ইসকন টেম্পলে যাওয়ার পরে যিনি গুরুজি ছিলেন আমাদের চেনা জানা। তো উনি বললেন যে তোমাদের ওখানে ঘরে কোনো আকাচা জিনিস যেটা তোমরা রাত্রে পরেছিলে, কোনো জামা কাপড় নিয়ে আসতে হবে। আচ্ছা। তো আমরা সুমনকে পাঠাই যে তোরা রুম থেকে গিয়ে জিনিসপত্রগুলো সব নিয়ে চলে আয় ভিতরে। ও গিয়ে নিয়ে এসেছে। ও গিয়ে এসে কিছু হয়তো দেখেছেন গুরুজি, কিন্তু আমাদেরকে কিছু বলেননি যে কি আছে কি নেই। উনি কিছু কবজ দিয়েছিলেন ধারণ করতে, আর বলেছিলেন যে ব্রহ্মচর্য পালন করতে হবে, মানে মাছ মাংস ডিম খাওয়া যাবে না। শুধু সেটাই না, ব্রহ্মচর্য মানে আরো ব্যাপার রয়েছে। হ্যাঁ, সেগুলো সবই পালন করতে হতো। তো আমরা খাওয়া দাওয়া সবই এরকম বারণ করে দিই, আমরা বাড়িতে বলি এরকম ব্যাপার ঘটছে। আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে মায়ের যে মহারাজ ছিলেন তিনি বলেছিলেন যে তোমার ছেলে প্রাণ সংশয় আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মা সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর থেকে আমাকে নিয়ে চলে আসেন। মানে আমি আবার গেছিলাম, হ্যাঁ। তারপর আমাকে মা ওখান থেকে নিয়ে চলে আসেন। আমাকে ভর্তি করানো হয় বারাসাতে। বারাসাতে আসি। মানে এটা পুরো ব্যাঙ্গালোরের সিনটা, মানে এইসব প্রবলেম হচ্ছে বলে তুমি ছেড়ে চলে আসো, তাই তো? ছেড়ে চলে আসি। শুধু আমি না, 35 জন ছেড়ে চলে এসছে তারপরে ওখান থেকে। আচ্ছা। তো আমি আসি বারাসাতে। তো বারাসাতে চাপাডালির এদিকটাতেই, নাম করছি না, তো বারাসাতের এদিকটাতেই আমি আসার পরে না সবাই ফুল হয়ে গেছিল, মানে রুম পাওয়া যাচ্ছিল না। আর হোস্টেলে আমি আর দ্বিতীয়বার থাকতে চাইছিলাম না নতুন করে, যদি এখানেও কিছু হয় তো। আর এই কলেজটাতে না শুধু প্যারামেডিক্যাল কোর্স না, ফার্মাসিস্ট থেকে শুরু করে ল, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছুই আছে একটা ক্যাম্পাসের মধ্যে। এসএসকেএম থেকে শুরু করে সমস্ত কিছু। এসকেএম ডিপার্টমেন্টও আছে এখানে, ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। আচ্ছা। তো এগুলো সবই আছে এর মধ্যে, ক্যাম্পাসের মধ্যেই পড়ছে এগুলো সব। তো আমরা এখানে আমি মেনলি একটা রুম পাই যেরকম পড়ছে মুসলিম এরিয়ার মধ্যে। রুমটা কিরকম আমি বর্ণনা দিয়ে দিই। আমার মেন দরজা যেটা আছে না, মেন দরজাটা খুললেই একটা ডাইনিং, আর ওই ডাইনিং এর সামনে মানে যেটা আমি ঢুকছি সেই গেটটার সামনে যে গেটটা পড়ছে সেটা আমার রুম। এক হাত পরে আমার রুমমেটের রুম, 2 BHK রুম, আর তারপরে কিচেন, তারপরে বাথরুম, এরকম। তো ওই রুমটা নতুন একদম রং করা, খুব সুন্দর ফার্নিশ রুম। এটা কোন সালের কথা বলছো? এটা বলছি আমি 2022 সালের কথা। 21-এর পর 22 সালের কথা, 22-এর অক্টোবর দিকে। তো আমি আর আমার রুমমেটের পরিচয় হয়। আমি যেদিন ঢুকি ওই অক্টোবরের 12 তারিখ ঢুকি মনে হয়। তারপরে হয়তো ওই 20 দিন পর মতো আমার রুমমেট ঢোকে। তো আমি আর আমার রুমমেট দুজন আলাদা আলাদা রুমে থাকতাম। আমি প্রথম রুমটাতে, ও সেকেন্ড রুমটাতে, আর ওয়াশরুম, কিচেন, ডাইনিং দুজনে ইউজ করতাম। আর আমাদের একটা কোলাপসিবল গেট ছিল, সেটা বন্ধ করে দেওয়ার পর আর একটা কাঠের দরজা বন্ধ করলে পুরোটাই বন্ধ, মেন দরজা বন্ধ। বুঝতে পেরেছো? তো এবার ওখানে এমন কিছু জিনিস ছিল, বা আমি এসেছিলাম ওখান থেকে, সেটাও আমার পিছু নিয়েছিল হয়তো। মানে তুমি যার জন্য কথা বলছো? ব্যাঙ্গালোরের কথা বলছি। ব্যাঙ্গালোর থেকে এমন কিছু জিনিস আমার সঙ্গে এসছিল, এবং ওখানেও কিছু ছিল, ওখানে তারা হয়তো জয়েন্ট হয়েছে, যার জন্য না ওখানে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যেগুলো আমি আস্তে আস্তে বলছি। তুমি বিশ্বাস করবে না, ওই জায়গাটাতে আমার পুরো জীবনের এই 2 বছর নষ্ট হয়ে যায়। এখনো এই জিনিসগুলো চলে। কি বলছো ভাই?
হ্যাঁ, ওখানে কি হয়, ওখানে আমি পুরো ঘটনাটা শেষে বলবো, তাহলে হয়তো মিনিংটা বুঝতে পারবে যে কি কেন হয়েছিল। হচ্ছে বুঝতে সুবিধা হবে। একদমই, হ্যাঁ। তো আমি বলি, তো আমি যে রুমটাতে থাকতাম, সেই রুমটাতে কিন্তু আমি প্রথম যখন যে গেলাম না, আমার কিন্তু কিছু মনে হয়নি। যে আমি বললাম যে কোনো নেগেটিভিটি ফিল হতো, হুম হুম। সেটা কিন্তু আমার ফিল হচ্ছিল না কোনো। আমি আচ্ছা। ভালোই লেগেছিল, সেই জন্য আমি রুমটাতে ঢুকেছিলাম। তো 20 দিন পর আমার রুমমেট আসে। এবার আমার বললাম তো বাড়ি আমার তারাপীঠের ওদিকে, তো আমি যাতায়াত করতাম না, তো আমি 6 মাসে একবার বা দুবার বাড়ি যেতাম। আর আমার যে রুমমেট, তার বাড়ি ছিল সিঙ্গুর। হুম 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 তো সে কি করতো, সে শনিবার দিন বাড়ি চলে যেত কলেজ করে, হুম। রবিবার দিন বাড়িতেই থাকতো, সোমবার দিন ওদের কলেজ ছুটি, মঙ্গলবার দিন ও কলেজ করে বাড়ি ফিরতো, রুমে ফিরতো। মানে আমি আচ্ছা, কিন্তু মাঝখানে ওই 2 দিন ফাঁকা পুরো রুমটাতে একাই থাকতো পুরোটা? একাই থাকতাম। আর যেহেতু অ্যাপার্টমেন্ট, সেহেতু আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, আর যেহেতু অ্যাপার্টমেন্ট, সেহেতু ওই চারিদিকটাতে না, মানে ওই ফ্যামিলি থাকতো, কোনো ব্যাচেলার থাকতো না। ব্যাচেলার আমরা দুজনেই ছিলাম ওখানে। হুম তো এবার এবার যে আমার রুমমেট ছিল, সে ছিল ব্রাহ্মণ, আর আমি ব্রাহ্মণ না। হুম তো সেদিন কি হয়েছে, সেদিন ওই মাসের প্রথম শনিবার, হুম অক্টোবরের, সেদিন আমার ওই রুমে থাকার প্রথম শনিবার। আমার রুমমেট এসেছিল শুক্রবার দিন, সে চলে গেছে বাড়ি। শনিবার দিন রুমের মধ্যে কোনো প্রবলেম হয়নি, জাস্ট রাত্রিবেলা আমি একটু গন্ধ পেয়েছি, মানে একটু বাজে গন্ধ, ব্লিচিং পাউডার টাইপের গন্ধ, হঠাৎ করে আচ্ছা। রাত 2টোর দিকে। এবার আমি যে রুমটাতে থাকি, সেই রুমটা থেকে একটু বেরিয়ে গেলে মোটামুটি ওই ধরো 10 মিনিটের রাস্তা, তারপরেই মসজিদ পড়ে। আর আমার পিছন দিকটাতে কবরস্থান। বারাসাতের যে এটা রয়েছে। হ্যাঁ, দুই দিকে দুটো কবরস্থান, একটা মুসলিমদের, একটা খ্রিস্টানদের। ওই কবরস্থানটার পরেই পড়ছে চার্চ। হুম 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 তো আমরা আছি এই দিকটাতে, মানে খ্রিস্টানদের কবরস্থানের এই দিকটাতে, বাম দিকে। হুম তো এবার আমার না, মানে ওই হনুমান চালিসা বা হনুমান পুজো আমি করি না, মানে আমি জানি না বলতে গেলে। তো আমি হুম। শুধুমাত্র ওই শিবের পুজো করি। তো আমার রুমের মধ্যে ছোট্ট একটা শিব আছে, আমি ওটারই পুজো করতাম তখনও, ব্যাঙ্গালোরে থাকাকালীন, বেড়াসাতে আসাকালীন। তো আমি সেদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে বললাম ওই ব্লিচিং পাউডারের মতো একটা গন্ধ। সেদিন রাত্রিবেলা আর কিছু হয়নি, রবিবার দিন ফাঁকা, কলেজ নেই। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সেদিন রাত্রিবেলা। হুম। রাত্রি ওই 11টা মতো বেজে গেছিল। রান্না বান্না করে খেয়ে দিয়ে করতে 11টা, সাড়ে 11টা। সেদিন রাত্রিবেলা দাদা কি হয়েছে, তুমি বিশ্বাস করবে না। আমি দেখছি, আমি না জানলা খুলে শুতাম, হুম 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 ঠিক আছে, আর আমার জানলার পরে গ্রাউন্ড ফ্লোর, তো এবার মানুষজন হেঁটে চলে বেড়াতো, সেইটুকু কেবল ঘেরা আছে। সেটা খুব ছোট, ঘেরাটা খুবই ছোট, ওই কোমর অব্দির মতো। তারপরে ওই জায়গাটা মোটামুটি ফাঁকা, ওই জায়গাটাতে জঙ্গল ফঙ্গল হয়ে আছে এরকম। আর আমার জানলা থেকে আমি যদি মুখ বাড়িয়ে দেখি, তাহলে আমি ওই জঙ্গলের পরে কবরস্থানটাও দেখতে পাবো, এরকম পজিশন আমার রুমটাতে, ঠিক আছে। তো আমি ওই রুমের জানলা দরজা খুলে শুয়ে আছি, বৃষ্টি পড়ছে না কিন্তু, হুম গরমের সময়, ফ্যান চলছে উপরে, সিলিং ফ্যান। আমি ঘুমিয়ে আছি। হুম আমি পেচ্ছাপ করতে উঠেছি, মানে ওয়াশরুম গেছি মোটামুটি ধরো ওই 12টার দিকে, 12টা 15 20 এরকম সামথিং। আমি এসে দেখছি, আমি যে জানলাটাতে খুলে আছি না, তারপরে আমার ওই 2 হাত পরে মতো ওই তোমার ঘেরাটা, হুম ওয়ালটা, হুম। ওই ওয়ালটাতে একটা কালো বিড়াল, একদম পুরো ব্ল্যাক, পূর্ণিমা সেদিন, পুরো কালো ব্ল্যাকিশ বিড়াল বসে আছে। চোখগুলো তো মনে হচ্ছে কেউ যেন একটা ওই জিরো বাল্বে যদি কেউ বাল্ব ফিট করে দেয় কেমন লাগে দেখতে, ওই চোখের মধ্যে যেন দুটো বাল্ব ফিট করে দেওয়া আছে। জল জল করছে পুরো? একদম পুরো জল জল করছে, পুরো রেড, একদম পুরো রেড, না হলুদ না গ্রিন, পুরো রেড। আমি ওটা দেখে সঙ্গে সঙ্গে জানলা দরজা অফ করে দিয়েছি। আর জানলাটা কি রকম, ওই তুমি দেখেছো হয়তো, ওই তোমার ওই স্টিল দেওয়া, লেদ থেকে ঝাল করে আনা স্টিল দেওয়া, কিন্তু মাঝখানে ওই আগে ছোট ছোট মতো জানলার কাঁচ থাকতো, যেগুলো আঠা দিয়ে লাগানো থাকতো,
বাইরে থেকে, হুম 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 এরকম ধরনের জানলা, কিন্তু ওই কাঁচগুলো না মানে ম্যাট কালারের, মানে আবছা। তো সেদিন রাত্রিবেলা আমার যখনই ভয় লাগতো না, আমি ঢাকা নিয়ে শুয়ে থাকতাম, যেন কেউ হাত দিলে যেন বুঝতে না পারি, এরকম মুখ পর্যন্ত ঢাকা থাকতো। সেদিন রাতটা কোনো রকমে পেরোলো। পরের দিন রাত্রিবেলা, সোমবার দিন, হয়েছে আসল ঘটনা। সেদিন আমি পাশ বালিশ নিয়ে ঘুমাই, ঠিক আছে? তো এবার আমি যখন বাম থেকে ডান পাশে ঘুরতে যাব সেদিন রাত্রিবেলা একটা সময়, আমি দেখলাম আমার পাশ থেকে কোনো একটা কালো অবয়ব যেন স্যাট করে সরে চলে গেল ডান দিকে ঘোরার সময়। মানে আমার সে পিছনেই শুয়েছিল। আমি স্পষ্ট দেখতে পেয়েছি, কারণ তখন আমার ঘুম আসেনি, কিন্তু আমি জাস্ট ঘোরাফেরা করছি এদিকে এদিকে। হুম 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 আমি জাস্ট এদিকে গেলে দেখলাম কেউ যেন একটা ঘুরে স্যাট করে উপরে উঠে চলে গেল। ছায়াটা যদি সরে যায় হয় অন্ধকারে মিলিয়ে যাবে, হুম কিন্তু আমার রুমে না সবসময় 0 পাওয়ার একটা ডুম জ্বলে, বাল্ব জ্বলতো। তো ছায়াটা কি হলো দেখলাম আমি ওই সিলিং এর উপর দিয়ে কোথাও একটা হারিয়ে গেল। আচ্ছা। তো আমি এই পাশে শুতে শুতে আমার ভয়ও করছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আমি হঠাৎ করে শুনতে পাচ্ছি, যদি ধরো গরুতে রাত্রিবেলা খুব মারা হয় তাহলে কেমন একটা আওয়াজ করে না? গরু? গরু গরু আচ্ছা। গরুকে যদি রাত্রিবেলা মারা হয় কেমন একটা বীভৎস আওয়াজ করে না? হুম হুম সেরকম ধরনের আওয়াজ, প্রচন্ড ভাবে। ভাবছি এই রাত্রিবেলা কি হচ্ছে। আজকে তো গরুর বাজারও না যে গরু নিয়ে যাবে বলে রেডি করবে, তাও আবার এত রাতে। তো আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো। হঠাৎ করে আমার রুমটা পুরো ঠান্ডা হয়ে গেল। তুমি বলো, গরমের সময় ফ্যান চলছে, বৃষ্টি পড়ছে না, তোমার গায়ে ঠান্ডা বাতাস লাগে কিভাবে? ঘরের জানলা দরজা সমস্ত কিছু অফ, রুম বদ্ধ। তোমার মতে কি বলে, একটা এসি থাকলে না হয় একটা ঠান্ডা বাতাস তোমার গায়ে পড়লো, কিন্তু ওই বদ্ধ রুমে ঠান্ডা বাতাস তোমার গায়ে লাগে কিভাবে? আমার পুরো পিঠটা যেন পুরো ঠান্ডা হয়ে গেল, কেউ যেন মনে হচ্ছে একটা বরফের ওই মাছে দেওয়া ওই বরফগুলো দেখেছো ইঁটের মতো, হ্যাঁ 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 কেউ যেন ওখানে সেঁটিয়ে লেগে গেছে পিঠের মধ্যে, পুরো ঠান্ডা। হঠাৎ করে দেখছি আমি ঢাকা নিয়েছি, তারপরেও মনে হচ্ছে আমার গলার এখানে যেন দুটো আঙুল ঘোরাফেরা করছে। আচ্ছা। তো আমি সেদিন কোনো রকমে ভগবান শিবের নাম করতে করতে ঘুমিয়ে পড়েছি। আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন আমার রুমমেট এসছে, কলেজ করে ফিরেছি, সে রুমমেট এসছে, রুমমেট ওদের রুমে শুয়েছিল, আমি এই রুমে। হুম। সেদিন রাত্রের ঘটনা, সেদিন রাত্রে এর থেকে হলো আরো বীভৎস। কি রকম, আমি চিত হয়ে শুয়ে আছি, মানে আমার মুখটা সিলিং এর দিকে। আচ্ছা। আমি দেখছি, আমি এবার ভোর দিকে উঠেছি। আমার কিন্তু সারা রাতে কোনো প্রবলেম এইরকম এই ঠান্ডা বাতাস লাগা বা কেউ বিছানে আছে এরকম কিছু মনে হয়নি, কিন্তু এটা মনে হয় যে কেউ যেন আমাকে জড়িয়ে ধরে আছে, জড়িয়ে ধরে আছে? আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মনে করো অ্যাডাল্ট, এখানে কিছু অ্যাডাল্ট টিম কথা আসবে, সেগুলো হচ্ছে ধরো ওই একটা ছেলের উপরে যদি কোনো একটা মেয়ে শুয়ে থাকে হুম হুম চিত অবস্থাতে কেমন ভাবে জড়িয়ে ধরে থাকবে, বুঝতে পারছি। ঠিক সেরকম ভাবে কেউ যেন আমাকে একটা জড়িয়ে ধরে আছে, দম বন্ধ। আমি দেখছি হঠাৎ করে 4টের সময় চোখ আবছা খোলা, একটা তন্দ্রাচ্ছয় অবস্থা থাকে তো, ঠিক সেই সময় আমি জাস্ট ঘুম থেকে উঠে, আমার সিলিং কিন্তু বন্ধ সেদিন, আমি জাস্ট চোখ খুলছি, দেখছি কেউ যেন গলায় দড়ি নিয়ে ঝুলছে, পাটা আমার নিচের দিকে একদম মুখের উপরে পড়ছে পাটা। গলায় দড়ি নিয়ে ঝুলছে? কেউ গলায় দড়ি নিয়ে ঝুললে কি হয়, পাটা তো একদম নিচে থাকে, আর আমার বেডের উপরই সিলিং, সিলিং এ ফ্যান। হুম এবার ওখান থেকে কেউ যদি গলায় দড়ি নিয়ে ঝুলে তাহলে পাটা তো উপরেই পড়বে না, আমার মুখের উপরে, আমার ঠিক মুখের উপরে পড়ছে পা দুটো। আমি দেখছি কারো পা মুখের উপরে পড়ছে, আমি জাস্ট দেখতে পাচ্ছি কেউ যেন গলায় দড়ি নিয়ে ঝুলছে। আমি সঙ্গে সঙ্গে জাস্ট একটা পলক ফেলেছি, চোখ মুছে উপর দিকে তাকাইছি, আর কিচ্ছু নেই হুম রুমটাতে। আর ওই রুমটা এমন না, রোদ উঠলে বা সূর্য উঠলে তো একটা মানে আলো আসে, সে আলো ফালো কিছু ঢুকতো না। রুম সবসময় ঠান্ডা, একদম চিল ঠান্ডা বলতে গেলে। হুম। আমি উঠেছি, উঠে ব্রাশ করছি। এবার আমার ঠিক ওই বেসিনের সামনে না একটা আয়না ছিল, ছোট্ট ভাঙা আয়না, ভাঙা কিন্তু আয়নাটা।
নিচের দিক থেকে একটু ভাঙা, আর অনেক দিনের পুরোনো আয়না হলে দেখবে একটু ঝাপসা হয়ে যায়। এক্স্যাক্ট। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তো ওই ঝাপসা হয়ে গেছে। আমি ব্রাশ করছি, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আমার পিছনে কোন একটা কালো মতো একটা মানুষের মুখ, আমি জাস্ট দেখলাম সরে গেল ডান দিকে। আচ্ছা। তুমি তুমি বলো দিনের বেলায় এরকম কার সঙ্গে হয়? সকাল 7টা বাজে, আমার রুমমেট এখনো দরজা বন্ধ করে ভিতরে ঘুমাচ্ছে। আমি কোনো রকমে মুখ ধুয়ে আমি রুমের মধ্যে ঢুকেছি। আমি সেদিন রুমমেটকে বললাম যে তোর কি কিছু মনে হয়েছে রুমে থাকতে থাকতে? না দাদা, কিছু মনে হয়নি। এবার দেখো, ও এসছে, ও থেকেছে কদিন, বড় জোর 1 দিন কি 2 দিন, ও জানবেই বাকি করে পুরো ঘটনা। তো আমি আর সেখানে কিছু বলিনি। সেদিন রাত্রিবেলা, ঠিক রাত ওই 1টা মতো বাজে, আমার দরজায় ধাক্কা পড়ছে। এবার বলো, প্রতিদিন রাত্রিবেলা আমার মনে, সেদিনও রাত্রিবেলা আমি কিন্তু এমন ভাবে শুয়ে আছি, আমার মনে হচ্ছে উপরে কেউ শুয়ে আছে। আমি জামা কাপড় পরে শুয়ে আছি, কিন্তু আমি না ফিল করতে পারছি, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ ফিল করছে কেউ একটা স্কিন, কোন একটা স্কিন। মানুষের স্কিন হলে কি হয়, কেউ যদি তোমার উপরে শুয়ে থাকে, একটা ঠান্ডা স্কিন, তুমি তো বুঝতে পারবে। হ্যাঁ বলছি, কোন একটা স্কিন যদি তোমার উপরে শুয়ে থাকে, কোন একটা মানুষ, সে যদি তার বডি যদি পুরো ঠান্ডা হয়, তুমি তো বুঝতে পারবে। ঠিক সেরকম ধরনের আমার রুমে না সেই সময় প্রচন্ড ধাক্কা পড়ছে। আমি ভাবছি এই রাত্রিবেলা কে, আমি ভয়ে উঠে যেতে না, আর আমি দরজা না খুলে থাকতেও পারছি না। পরে যখন চিৎকার এলো, ওই আমার রুমমেটের নাম হচ্ছে, আমি এখানে বলবো না, তার নাম দিলাম অভিষেক। আমি অভিষেক, দরজা খোলো তাড়াতাড়ি। আমি ধরফর করে উঠে দরজা খুলেছি। ও কাঁদছে রীতিমতো। আলাম, কিছু হয়েছে ভাই? ও আমাকে দাদা বলতো। তো বললাম হ্যাঁ বলো। দিয়ে বলছে যে দাদা, জানো তো আমি আজকে শুয়েছিলাম, কে না জানো তো আমার ওই, আমাকে ওই পায়ের উপর পা তুলে শুয়েছিল, গালে যেন কারো হাত পড়ছিল আমার, কে যেন আমাকে ওই, ধরো একটা রোমান্টিক সিন যেমন হয় সেরকম ধরনের কারো হাত হয়তো তার গালে ছিল, এরকম অবস্থাতে। তো আমার কাছে সেদিন ও রাত্রেবেলা শুয়েছেন। পরের দিন সকালবেলা উঠে দেখছি, এবার আমার সঙ্গে তো এই জিনিসগুলো হচ্ছে, যে কেউ আমাকে যেন জড়িয়ে ধরে আসলে, তো সেই জিনিসগুলো আমার সঙ্গেও হতো, কিন্তু আমার সঙ্গে হয়নি। ওর ওই গালে না, যেখানে ওই হাত ফাত রেখেছিল, বললো কোনো বাচ্চা ছেলেকে তুমি যদি একটা গালে যদি থাপ্পড় মারো, কেমন একটা লাল রঙের একটা আঙুলের ছাপ পড়ে যায় জানো তো, ওই রকম আঙুলের ছাপ ওর গালে। ওর যেখানে পা তুলেছিল সেই জায়গাটাতে পায়ের দাগ, হাতের দাগ। আমি দেখে অবাক যে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে, আবার কি এই জিনিসগুলোই হচ্ছে। আমি বললাম কলেজ থেকে আমরা ফিরি দুজন মিলে, তারপর এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এখন বাড়িতে বললে কেউ বিশ্বাসও করবে না এই ব্যাপারগুলো নিয়ে। তো বললো ঠিক আছে। আমিও গেছি কলেজ, ও গেছে কলেজ। আমি কলেজ থেকে ফিরেছি 3টের দিকে, দেখছি ও রুমের ভিতরে বসা ছেলেটা। বললাম তুই কলেজ যাসনি? বলছে দাদা আমি গেছিলাম, আমি বাড়ি ফিরে এসেছি। হুম ও হুম ঢাকা নিয়ে শুয়ে আছে। বললাম কিছু হয়েছে তো ওর আবার? বলছে দাদা তুমি যে দেখলে না সকালবেলা যেগুলো হাতের দাগ পড়ে গেছিল, পায়ের দাগ পড়ে গেছিল, হুম ও কাঁদতে কাঁদতে বলছে। বললাম কেন, কি হয়েছে? বলছে ওগুলো আর নেই। বললাম ভালো তো তাহলে, ওগুলো আর নেই যখন। হুম বলছে না দাদা, ওগুলোতে না কেমন হয়ে গেছে অ্যালার্জির মতো। বললাম কিরকম দেখা। দেখছি দাদা, ওর গাল, পুরো গালে জানো তো হুম। ওই ঘামাচি হয় জানো তো, গরমের সময় প্রচন্ড, হ্যাঁ হ্যাঁ, র্যাশ। ওই রকম ধরনের র্যাশ হয়ে গেছে, আর ওখান থেকে রসটানি পড়ছে। এ বাবা। ঠিক আছে, পুরো গাল। মানে এটা হোস্টেলের মধ্যে, মানে হোস্টেলে তুমি শিফট করলে তার কত সপ্তাহের মধ্যে এটা? হোস্টেলে না, রুম, হ্যাঁ মানে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে শিফট করো? ওটা ঠিক 1 সপ্তাহ পরে। আচ্ছা আচ্ছা। তো ওর এইগুলোতে না রসটানি পড়ছে, পুরো গাল বেয়ে গলা বেয়ে রসটানি পড়ছে, আর ওর পায়ের ওই জায়গাটাতেও তাই। হুম হুম আর ওই পা যদি মনে করো কারো গোদ হয়, হুম হুম যেমন ফুলে যায়, এরকম কাটা পুরো ফুলে গেছে, মনে হচ্ছে কেউ যেন দুমড়ে ভেঙে দিয়েছে ওই জায়গাটা। হুম 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 হাঁটুর পর থেকে পুরো জায়গাটা এরকম ফুলে গেছে। আর যেগুলো তোর কি হয়েছে? বলছে দাদা আমি এরকম কলেজে ছিলাম, হঠাৎ করে আমার খুব চুলকানি লাগছিল, আমি চুলকেছি, তারপর আমার এইগুলো হয়ে গেছে।
আমি ওকে নিয়ে হসপিটাল গেছি, হসপিটালে যাওয়ার পরে ওকে অ্যাডমিট করেছি, ওর বাবা মাকে ডেকেছি, ওর বাবা মা এসেছিলেন, হুম ওকে বাড়ি নিয়ে গেছে। হুম তারপরে আমার সঙ্গে আবার ঘটনা, ঘটনা মানে শুরু হয় তোমার ওকে সাথে আবার? হয়তো মানে যখন ওকে ও ছিল হয়তো না? হ্যাঁ, ওকে হয়তো রাখতে চাইছে না আমি থাকাকালীন। তারপর কি হলো যে আমি একদিন ঘুরতে গেছি, হ্যাঁ। তখন আমার রিলেশন ছিল। তো আমরা না ওই রাত 1টা 2টোর দিকে মাঝে মাঝেই বেরোতাম ঘুরতে। আর তুমিও তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ, মানে সেম কলেজে ছিলে কি? সেম কলেজে, এক ডিপার্টমেন্টে। তো আচ্ছা। আমি আরো ঘুরতে যাই। হুম তো ঠিক ওই সেদিন না আমরা সকালেই গেছি, মানে ওই রাত ধরো 9টার দিকে ঘুরতে গেছি। হুম হুম আর ওই ছেলেটার, মানে আমার যে রুমমেট ছিল, তার একটা স্বভাব ছিল, সে কলেজ থেকে এসে ঘুমিয়ে যেত, তারপরেও সারা রাত পড়তো। কিন্তু সেদিন সে ঘুমিয়ে উঠে পড়েছে, আবার ঘুমিয়ে গেছে আচ্ছা 9টার আচ্ছা মধ্যে। আচ্ছা 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 তো আমি বাইরে আছি, চাপাডালি সাইড দিকে। তো আমাকে ফোন করছে ওর বাবা, রুমমেটের বাবা। হুম ওর বাবা আমাকে ফোন করে বলছে, অর্ণব তুমি কোথায় আছো? বললাম যে আমি তো একটু চাপাডালি সাইডে আছি কাকু, তো কিছু হয়েছে? বলছে তুমি যেখানে আছো ওখান থেকে তাড়াতাড়ি রুমে ফেরো, ইমিডিয়েটলি। বললাম আচ্ছা কেন, কিছু হয়েছে কাকু? বলছে আমি যেটা বলছি তুমি সেটা শোনো, আমি তোমাকে যেতে বলেছি, তুমি রুমে যাও। হুম আর আমাকে বলুন, আমার তো যেতে একটু টাইম লাগবে। বলছে শাগনিকের কিছু একটা হয়েছে, তুমি রুমে যাও। আমাকে কাঁদতে কাঁদতে ফোন করেছে। আমি বুঝে গেছি ব্যাপারটা কি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে রুমে গেছি। হুম আমার গার্লফ্রেন্ড কিন্তু আসেনি, কারণ আমার রুমে মেয়ে বন্ধু বা কোনো ছেলে বন্ধু অ্যালাউ ছিল না। হুম 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 আমি একাই গেছি। ও আমাকে কাঁদতে কাঁদতে এসে আমাকে জড়িয়ে ধরেছে। বললাম কিছু হয়েছে ভাই তোর? বলছে দাদা জানো আমি আজকে ঘুমিয়ে আছি, আমি কি দেখলাম? দেখছি আমার কেউ গলা টিপে ধরে আছে। আমি যখন চোখ খুলছি আমি দেখতে পাচ্ছি কোন একটা কালো অবয়ব আমার মুখের সামনে জিভ বের করে লালা রস পড়ছে, এ বাবা। আর আমার মুখটা যেন চাটছে সে রীতিমতো হুম হুম জিভ দিয়ে। হুম ওটা দেখে ও প্রচন্ড ভয় পেয়েছে। আচ্ছা বললাম ভাই কিছু হবে না, তুই দাঁড়া। আমি আমি পুজো করতাম, তো আমি সেই ফুলগুলো ওকে দিলাম, গঙ্গা জল একটু ছিটিয়ে দিলাম। তো বললাম, ও বলছে আমি আমার রুমে আর শোবো না, আমি তোমার রুমে শোবো। কিন্তু ও জানে না আমার রুমে কি কি ঘটনা ঘটে। কারণ তোমরা তো কেউ কারোর সাথে কোনোটা শেয়ার করোনি। একদমই তাই। তো আমরা দুজন মিলে একটা রুমেই শুই। হুম সেদিন রাতে আমি স্বপ্ন দেখছি হুম যে আমাকে কেউ যেন জোর করে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে, মানে আমাকে ঝোলানোর চেষ্টা করছে, মানে মারার ফাঁস চেষ্টা লাগাবার করছে। চেষ্টা করছে। একদমই। আমি দেখতে পাচ্ছি আমি ঝুলছি আমার ফ্যান থেকেই ওই রুমে, হুম। আমার আশেপাশে আরো দুজন কেউ যেন ফ্যান দিয়ে ঝুলছে। সাংঘাতিক বিষয় ভাই। এবার আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি। আমাকে বলছে দাদা কিছু হয়েছে? তখন আমি আমার সমস্ত ঘটনা খুলে বলি যে মানে তোমার আমার সাথে সঙ্গে যেগুলো ঘটছিল। ঘটেছে। সেদিন রাত্রে আর ঘুম হয়নি। পরের দিন ও কলেজ গেছে, ও কলেজ চলে গিয়ে বাড়ি চলে গেছে শনিবার দিন বলে। এবার রবি আর সোম আমাকে রাত্রিবেলা একা থাকতে হয়। সেদিন রাত্রের কথা, শনিবার দিন রাত্রে আমি ঘুমিয়ে আছি। আমার না উপরে, আমি চিত হয়ে শুয়ে থাকলে কি হয়, উপরে যদি কেউ বসে থাকে কেমন লাগে না, হুম প্রচন্ড ভারী ভারী ফিল হয়। আমি দেখতে পাচ্ছি, আমি চোখ খুলে নিয়েছি, ঠিক আছে যা হবে হবে, চোখ খুলে নিয়েছি হঠাৎ করেই। তো দেখছি একটা কালো জিনিস আমার উপরে শুয়ে আছে, আমার দুটো হাতকে দুই পাশে চেপে ধরে রেখেছে। কিন্তু সেটা কোনো একটা মেয়ের অবয়ব, কারণ চুলগুলো দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। আমাকে চেপে ধরে রেখেছে, সে আমার উপর শুয়ে আছে। আমি তাকে কোনো রকম করে ওঠাতে পারছি না, আমার পুরো গা ভারী হয়ে গেছে। হুম আমি আমি বুঝতেই পেরে গেছিলাম যে আমার কাছে হাতে হয়তো কয়েক সেকেন্ড সময় আছে, না হলে আমি এখানেই মরে যাব, কারণ আমার হার্টবিট তখন প্রচন্ড ফাস্ট হয়ে গেছে। বুঝতে আমার পারছি। গায়ে কাঁটা দিচ্ছে, আমার কেমন একটা ফিলিং হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি কোনো রকম করে ধাক্কা দিয়ে ওকে বেরিয়ে আমি রুমের বাইরে চলে গেছি, একদম রুমের বাইরে, অ্যাপার্টমেন্টের বাইরে। আমি গিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের ওখানে চলে গেছি। আমি ওখানে সারা রাত ছিলাম, পরের দিন সকালবেলা আমি রুমে ফিরেছি। আচ্ছা আচ্ছা
আমি রুমে ফিরে আমি সাগনিককে ফোন করেছি, কলেজ যাব না কারণ রবিবার দিন। আমি বললাম তুই যেখানে আছিস তুই এখানে আয়, কারণ আমি এখানে একা থাকতে পারছি না। ও কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে। তখনই ও যেমন অবস্থায় ছিল, ওই একটা প্যান্ট একটা জামা পরে ওইখান থেকে সিঙ্গুর থেকে ও এখানে চলে এসছে। তো বলছে দাদা কি হয়েছে? আর দেখ আমার সঙ্গে এই জিনিসগুলো হয়েছে রাত্রিবেলা। বলছে ঠিক আছে আমি আর বাড়ি যাচ্ছি না, আমি তাহলে এখানে থাকছি এই রুমে, তুমি ওখানেই থাকো না তুমি আমার কাছে এসো। বললাম যে না ঠিক আছে তুই তো রুমে এসো, না হলে দুজন থাকলে খুব প্রবলেম একটা জায়গাতে। তো আমি ঘুমিয়েছি সেদিন। পরের দিন সকালবেলা মানে সোমবার দিন ও কলেজ গেছে। কলেজ থেকে ও ফিরছে, ফিরে এসে বলছে আমি আমি কিন্তু কিছু জানি না, আমাকে হসপিটালে আমার চোখ খুলেছে। ও আমাকে হসপিটালে দেখে বলেছে যে হসপিটাল? দাদা, হসপিটালে, দাদা তুমি এসব কি করতে যাচ্ছিলে? বললাম আমার কিন্তু কিছু মনে নেই। আর তো বললো কেন তোমার কিছু মনে নেই, তুমি যেসব করছিলে? আমি কি করছিলাম বলবি তো? বলছে দাদা তোমাকে আমি এলাম ঘরে, আমি দেখছি তুমি রুমের মধ্যে বসে আছো, তুমি কোনো কথা বলছো না। আমি ভাবলাম তুমি ভয় পেয়ে আছো বলে আমি কিচেন থেকে জল আনতে গেছি। ওই 5 মিনিট টাইমের মধ্যে তুমি তোমার সিলিং এর মধ্যে থেকে গামছা নিয়ে ফাঁস লাগিয়েছো, তুমি গলায় নিয়েছো ফাঁসটা, টুলের উপর দাঁড়িয়ে আছো। আমি দেখে তোমাকে সঙ্গে সঙ্গে নামিয়েছি। আর একটু দেরি হলে হয়তো আর কিছু করার থাকতো না আমার। ও ভয়ে আমার মাকে ফোন করে দিয়েছে, আমাকে হসপিটালাইজ করেছো একাই। তারপর আমার মা বাবা রাত্রের মধ্যেই চলে আসে। যে কি হয়েছে? আমার কিছু মনে নেই, আমি কেবল একটা কথা বলেছিলাম যে তোমাকে আমি বারবার বলেছি যে আমাকে রুম চেঞ্জ করে দাও, আমি রুমে থাকতে পারছি না, কেন চেঞ্জ করছো না? তো তারপরে ওর বাবা মা সবাই মিলে ডিসিশন নেয় যে রুমের মালিককে আগে জিজ্ঞেস করব আদৌ কি এই জিনিসগুলো সত্যি কিনা, না ছেলেরা এমনি বলছেন। কারণ মা বাবার সঙ্গে এসব জিনিস কখনো হয়নি, আর মা বাবা বিশ্বাসও করে না এই বিষয়গুলো। আচ্ছা। তো ওকে ধরা হয়, ওকে বলা হয়, ও কিন্তু পুরো নারাজ, না আমার রুমে কিচ্ছু নেই। এবার আমার রুমের সামনেই একজন ফ্যামিলি থাকতেন, মোটামুটি 12-13 বছর ধরে আছেন উনি। তো ওনাকে জিজ্ঞেস করা হয়, তো উনি বলেন যে আপনারাই প্রথম যে 4 বছর পর ভাড়া পেয়েছেন এই ঘরটাতে, তার আগে এই ঘরটা বন্ধ ছিল 4 বছর ধরে। আচ্ছা। তারপর জিজ্ঞেস করা হলো কেন? বলছে এই যে অ্যাপার্টমেন্টটা দেখছেন এটা একটা কবরস্থানের উপর তৈরি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এই রুমটাতে একজন দম্পতি থাকতেন যার একটা বাচ্চা ছেলেও ছিল। ওদের কিছু ফ্যামিলি ফাইন্যান্স কন্ডিশনের কারণে ওরা দুজন, আপনার ছেলে যে রুমে থাকতো সেই রুমে ফ্যানের সিলিং এ দুজনে একসঙ্গে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেন। আর বাচ্চা ছেলেটাকে বিষ খাইয়ে, ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওই যে খাটটা দেখছেন যেখানে আপনি শুয়েছিলেন ওই খাটের পাশে শোয়া অবস্থায় পাওয়া গেছে। 2 দিন পর যখন গন্ধ লেগেছিল, খুবই পচা পচা দুর্গন্ধ, তখন দরজা খুলে এরকম অবস্থায় পাওয়া গেছে। ভাবো, মারাত্মক সাংঘাতিক ব্যাপার। সঙ্গে সঙ্গে আমাকে রুম চেঞ্জ করা হয় সেই দিনই আমি রুম চেঞ্জ করে মসজিদের এই দিকটাতে চলে আসি, হিন্দু ফ্যামিলির দিকটাতে। আমি একটা রুম পাই, আমার 1 BHK, আমার সঙ্গে কেউ থাকে না, এখনো ওটাতেই আছি 1 BHK রুমে। আমি হসপিটাল থেকে ফিরি, 2-3 দিন যাই, গোছানো হয় পুরো রুম। এবার এই রুমটাতেও এখনো অব্দি এই প্রবলেমগুলো চলে, কিন্তু সেদিন প্রবলেমটা আরো বেড়েছিল। এবার আমি যে রুমটাতে থাকি সেটা না রেন্ট রুম, মানে উপরে মালিক থাকেন, নিচে আমি, এরকম। তো যিনি মালিক তিনি থাকেন না, তিনি গ্রামের বাড়িতে থাকেন, মাঝে মাঝে আসেন, থাকেন উপরে, দেখে যান ভাড়াটিয়াকে। 2জন ভাড়াটিয়া থাকতেন, ওই দিকে একটা আর আমি এই দিকে একটা। তো সেদিন হয়তো খুব ভাগ্য ভালো ছিল আমার, আমি জানি না। সেদিন আবার আমার হসপিটালে চোখ খোলে, তাও 2 দিন পর। যে মা বাবা এসছে, মা বাবা বলছে তুই কি আমাকে মেরে ফেলতে চাস? আমি বললাম কেন, আমি করেছিটা কি?
বলছি তুই এসব আবার কেন করতে গেছিলি? আবার মানে? বলছি তুই আবার গলায় দড়ি নিয়েছিলি। এইবার জিনিসটা ঠিক অন্যরকম, মায়েদের মুখে শোনা যে দাদু আমাকে দেখতে এসেছিল, প্রথম নতুন ভাড়াটিয়া বলে কথা বলতে এসেছিল, গ্রামের বাড়ি থেকে ফিরেছে। ওই যে আমি হসপিটাল থেকে ফিরেছি যখন আগের বার, তার ঠিক 2 দিন পরের ঘটনা। বলছে দাদু বলছে আমি রুমের দরজা খুলছি, তখন দেখছি তুমি ফ্যানের গলায় দড়ি নিয়ে ঝুলছো অবস্থা, মানে আমি চেয়ার ফেলে দিয়েছি, আমি ঝুলছি, আমার পা কাঁপছে। তো সেই অবস্থায় দাদু সঙ্গে সঙ্গে আমাকে কোলে তুলে উপরে নিয়ে লোকজনকে ডেকে সিলিং থেকে নামানো হয়। বুঝতে পারছো কি অবস্থা তখন? মানে তুমি তো মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছো প্রায়। হ্যাঁ, এই অবস্থা। তো আমাকে নিচে নামানো হয় আমার 2 দিন পর জ্ঞান ফেরে হসপিটালে। এটা কবে তারপর এটা ঠিক ওই ধরো তোমার নভেম্বর সাইডের ঘটনা, 2022 না 23? 2022 নভেম্বরের শেষের দিক। আমাকে আমার ঠাকুমাও এসেছিলেন, এখনো বেঁচে আছেন উনি। উনি ওনার গুরুজিকে ফোন করেন, মহারাজকে, যে আমার ছেলের সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটছে। আর জানো তো আমি যখন থাকতাম না এখানে বা বারাসাতে, এইসব ঘটনা চলাকালীন আমি শুতে যাওয়ার আগে না সব সময় কিছু না কিছু হয়ে হাত কাটতো, না হলে পা কেটে যেত, মানে কিছু না কিছু একটা ক্ষত থাকতো, আচ্ছা আচ্ছা। রক্ত বেরোতে এরকম সামথিং। তো আমাকে বলেছিল যে ওখানকার মাটি নিয়ে আসতে, তো আমার এখানে মাটি আছে একটু, তো ওই মাটি নিয়ে আসা হয়েছিল। মারা গেছিল বাড়ি, আমার সঙ্গে একজনকে আয়া রেখে দিয়েছিল যেন আমি কিছু করে না বসি। তো একজন কাজের মাসির মতো ছিলেন, উনি দেখে রাখতেন সেই টাইমটুকুতে। তো ওখানে গিয়ে হোমযজ্ঞ হয়, তো বলা হয় উনি কিছু ক্রিয়াকলাপ হয়তো করেন। উনি বলেন যে আপনার ছেলের আশেপাশে রক্ত পিশাচ রয়েছে। কি পিশাচ রয়েছে? রক্ত পিশাচ সেটা কি? মানে ওদের মধ্যে রক্তে লালসা থাকে হয়তো খুব, মানে রক্ত খায়, ওই বলতে পারো একটা মানে খুব বাজে একটা পিশাচ। মানে পিশাচের অনেক ধরনের ধরন হয়, তো তার মধ্যে রক্ত পিশাচ নাকি রক্ত খেকো, মানে মানুষের রক্ত খেয়ে ওর নিজের প্রাণ বাঁচায়। মানে আমার কিছু সে ক্ষতি করবে না, কিন্তু আমার রক্তই সে গ্রহণ করবে, যার উপর সে পজেস হবে। কিন্তু ক্ষতি করবে না বলছে, বাট তুমি তো আমি তো এগুলো দেখেছি না, আমার তো ক্ষতি করতে চাইছে। তো ও বলছে যে ও এখানকার নয়, ওকে আনা হয়েছে। মানে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম সেটা কিন্তু রক্ত পিশাচ ছিল, আমি যাকে দেখেছিলাম ওই রুমের মধ্যে, যে মুখ কেমন একটা দেখতে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, ওকে। ও ছিল, ও এখানে আমাকে খেয়ে গেছে। আর যে গলায় দড়ি নিয়ে ঝোলা অবস্থায় দেখেছিলাম, তারাও এখানে প্রজেস করেছে, তারা আমাকে গলায় দড়ি নিয়ে ঝোলা, মানে তারা মারতে চেয়েছে আর ও থেকে আমাকে খেতে চেয়েছে, এরকম। মানে তোমার একাধিক এনকাউন্টার ঘটেছে? একাধিক, মানে ওই যে রাত্রিবেলা বলতাম না একটা মেয়ে শুয়ে থাকতো, ওই রক্ত পিশাচটা আমার উপর শুয়ে থাকতো না। ওই যে মনে করো কাটা জিনিসগুলো যেগুলো আমি কেটে যেতে বলতাম, ওই যে হঠাৎ করে কেটে গেল শুয়ে থাকার আগে, ওখান থেকে হয়তো রক্তগুলো খেতেন উনি। আর ওই যে বললাম আমার গলায় দড়ি নিয়ে ঝোলার ব্যাপারটা, সেটা হয়তো ওই যিনি ওই ঘরে ছিলেন অলরেডি, তিনি চেয়েছিলেন যে তিনি যেন না থাকেন। মানে ওটা ওদের রুম, ওদের রুমকে কেন আমার রুম হিসেবে পরিচয় আমি দেবো, আমি সেখানে কেন পুজো করব, এটা ওদের অনেকগুলো ফোল্ডের কেস। মানে হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার এখানেও না, মুক্তি পেলে কি করে তুমি? হ্যাঁ বলো। মুক্তি পেলে কি করে? মুক্তিটাই বলছি তো, ওখানে হোমযজ্ঞ হয়। আর উনি যিনি ছিলেন, মানে আমার ঠাকুমার জি গুরুজি, তিনি অঘরী দীক্ষায় দীক্ষিত, মানে অঘরী সাধ্যে সিদ্ধ। ঠিক আছে, উনি আমাকে ডাকেন, উনি ডেকে কিছু ক্রিয়াকলাপ হয়তো করেন, আমার কিছু আর মনে নেই। তো আমাকে মা পরে যেটুকু বললো যে উনি অঙ্ক কষতেন, জানেন তো, মানে এই পিশাচ সাধনা নাকি অঙ্ক কষা হয়, অঙ্ক কষে কিছু একটা বার করতেন তারপরই ধরতেন। তো তারপরে নাকি আমার গলার এই জায়গাটাতে, মানে এই পিছনের এই জায়গাটাতে আমাকে চিপে ধরে বলেছিলেন তুই কেন এসেছিস এর কাছে। বলছে একে আমার ভালো লাগতো, আমি এর সঙ্গে থাকতে চেয়েছিলাম চিরজীবন। মেয়েটা মানে যে রক্ত পিশাচ ছিল মেয়ে, ও সহবাস করতে চেয়েছিল আমার সঙ্গে, মানে সেক্স করতে চেয়েছিল, কিন্তু তারা নয়,
এবার এই একাধিক পিশাচকে উনি হয়তো কোনো ক্রিয়াকলাপ করে জল টল পরে আমাকে দিয়েছিলেন, আমি ওটা রীতিমতো ওই 1 বছর ধরে পড়েছিলাম, এখনো পড়ে আছি। কিছু রুদ্রাক্ষও দিয়েছিলেন পড়ে থাকার জন্য। মানে আমি রুমকে- যেটা বুঝতে পারছি যে ব্যাঙ্গালোরে যে হোস্টেল রয়েছে হুম সেই হোস্টেল থেকে এই যে রক্তপিশাচ যে রয়েছে সে হুম। তোমার পিছু নেয়, এবং তুমি ইনফ্যাক্ট এখানে যে রুমটাতে রেন্টেও ছিলে সেখানেও একটা মিসঅ্যাপ ঘটেছে। ইভেন তার আগের যে কবরস্থানের উপর যে বাড়িটা সেটাও একটা প্রবলেমেটিক জায়গা। একদমই তাই। তোমার মনে হয় কেন এত কিছু সাইমালটেনিয়াসলি তোমার সাথেই কেন ঘটলো? আমি জানি না দাদা, কিন্তু আমার না একটার দিকে মনে হয়েছে যে আমার দাদু হয়তো এখান থেকে রক্ষা করে গেছে কিছুটা হলেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমার দাদু যখন মারা যান না, আমার দাদু অনেক ছোটবেলায় মারা যান, হুম তো আমি দাদুকে না দেখতাম প্রায় যে উনি মানে পায়জামা পাঞ্জাবি পরে থাকতেন, উনি আসতেন, এখনো অবধি আমার মনে হয় উনি এসে আমার মাথায় হাত বুলিয়ে যান, মানে কোনো সময় না আমাকে কোনো বিরক্ত করেননি, মানে উনি যেন আমার কাছে একটা সাহস। আমি দাদুকে প্রচন্ড ভালোবাসতাম বলতে গেলে, হুম। ও দাদু আমাকে প্রচন্ড ভালোবাসতো, তো আমাকে মনে হয় উনি যেন কিছু না একটা রক্ষা করেছেন কিছু ক্ষেত্রে, আমার তাই মনে হয়। তো উনি বলেছিলেন একটা কথা, দেখো এখানে যে ভালো করে এখানে মন দিয়ে শুনবে, এখানে বলেছিল তোমার তোমার তুমি যেখানে থাকতে সেখানে তোমার কাছে 5 জন ছিল। 5 জনটা কি করে আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ একটা তো না হয় রক্ত বিশ্বাস গেল, হুম। আর 2 জন মারা গেছিলেন আর একটা বাচ্চা ছেলে, তাহলে 3 জন, তাহলে হয় 4 জন। আর একজন কে ছিলেন, ঠিক আছে, আর একজন যে ছিল সে ছিল বেতাল, মানে? একটা বেতালও ছিল, বেতাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বেতাল, মানে ওই রুমে ওই যে বাজে জিনিসগুলো ঘটেছিল তারপরে ওকে আটকানোর জন্য কোনো একজন কালো জাদু, মানে যারা তন্ত্র সাধনা করেন, তিনি হয়তো কোনো বেতালকে রেখেছিলেন আটকানোর জন্য জিনিসগুলোকে। কারণ সব বেতাল খারাপ হয় না, কিছু বেতাল ভালো হয়, কিছু বেতাল খারাপও হয়। তো ওখানে যিনি বেতাল ছিলেন তিনি কিন্তু আমাকে কিছু করেননি। আচ্ছা। বাকি ওই 3 জন আর ওই রক্ত বিশ্বাস মিলেই এতগুলো ঘটনা ঘটিয়েছিল আমার সঙ্গে জীবনে। তারপর থেকে এখনো অবধি জানো তো, আমি যে তোমার সঙ্গে কথা বলছি ফোনে, আমার দরজায় মাঝে মাঝে যেন মনে হয় কেউ যেন দরজাকে টেনে ভাঙার চেষ্টা করে, মানে অত জোরে আওয়াজ না, মানে হয়তো কাঠের দরজা যদি কেউ ধরো হালকা একটু টানে না, একটা কচ করে আওয়াজ হয়, দেখো এই দিনের বেলাতেও আমার আওয়াজ হয়। আমি এখনো পর্যন্ত রুমে নেই, আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমার ভয় করে রুমের মধ্যে থাকতে, কারণ আমি তো সেই জায়গাটাতেই আছি, ওই রুমটাতেই। আমার এখনো অবধি রাত্রিবেলা কোনো ঘুম হয় না, ওই আজানটা দেয় মসজিদে, ঠিক তারপরে আমি ঘুমানোর চেষ্টা করি। আমার রাত্রিবেলা ঘুম হয় না দাদা, আমার রাত্রিবেলা এরকম বিভৎস রকম আওয়াজ হয় এখনো অবধি। না এখনো পুরোপুরি নিষ্কৃতি তুমি পাওনি, এটাই না বলছো? না না, তবে হ্যাঁ ওই যে আমার উপর শুয়ে থাকতো, আমার যে উপরে ওই যে জিপ টিপ দেখতে পেতাম, ওই জিনিসগুলো আমি আর দেখতে পাই না, বাট আমি এই জিনিসগুলো শুনতে পাই রাত্রিবেলা। আমার এখানে একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দায় যদি কেউ চপ্পল পরে হাঁটে কেমন একটা চ্যাট চ্যাট করে আওয়াজ হয়, দেখেছো তো? হুম হুম। ওরকম করে কেউ যেন হেঁটে বেড়ায়। আমি আমার রুম থেকে আমার বাথরুম কাছেই, একদম অ্যাটাচ, রুমের মধ্যে অ্যাটাচ না, একটু গিয়ে অ্যাটাচ, কিন্তু রুমের মধ্যেই। আমি ওইটুকু যেতে পারি না রাত্রিবেলা, আমার ভয় লাগে রীতিমতো। আমি পুজো করি, আমার তারপরেও ভয় লাগে যেতে ওখানে। আমি রাত্রিবেলা ওয়াশরুম করতে যেতে পারি না, আমাকে সেই জন্য সকালবেলা আমি ওয়াশরুম করি একদম ডাইরেক্ট। আর ওই দিন থেকে, ওই যেদিন থেকে আমার ওই জিনিসগুলো ঘটে ব্যাঙ্গালোর থেকে, সেদিন থেকে আমার রক্ত বমি শুরু হয়, আর এখনো অব্দি সেইগুলো চলছে, কমেনি। মারাত্মক ঘটনা, মারাত্মক ঘটনা। আমি অনেক জায়গায় দেখেছি দাদা, কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক ট্রিটমেন্ট আমি এখনো পাইনি। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনার ঘটনা শেয়ার করতে ইনস্টাগ্রাম এবং ইমেল করতে পারেন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়া এরকম ধরনের বিভিন্ন সাংঘাতিক হরর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। প্রত্যেকটা আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়
এবং হ্যাঁ, বৃহস্পতিবার দিন কিন্তু পূর্ণিমাদির ঘটনা আসছে। কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।